কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে, দ্বিতীয় অধ্যায়, পর্ব 14। কিন্তু 57 সাধারণ নির্বাচনে আমরা পশ্চিমবঙ্গে বিকল্প সরকার গঠন করতে পারলাম না। সাধ্যমতো লড়াই চালানোর পর দেখা গেল বহু জায়গায়ই আমাদের সাংগঠনিক ও অন্যান্য দুর্বলতা রয়েছে। তবে গতবারের তুলনায় আমরা নিজেদের আসন সংখ্যা অনেক বাড়াতে সক্ষম হলাম। নিচে উল্লেখ করছি বিভিন্ন দলের প্রাপ্ত আসন। মোট বিধানসভা আসন 251, তার মধ্যে কমিউনিস্ট পার্টি 46, পিএসপি 21, ফরওয়ার্ড ব্লক 4, আরএসপি 3, মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক 2, বামপন্থী সমর্থিত নির্দল 5, কংগ্রেস 152টিতে সেবার জয়ী হল। 1952 সালের প্রথম সাধারণ নির্বাচনের পর বিধানসভায় কমিউনিস্ট সদস্য ছিলেন 28 জন। দ্বিতীয় সাধারণ নির্বাচনে তা বেড়ে দাঁড়ালো 46 জনে। এছাড়াও পার্টি সমর্থিত 3 জন নির্দল প্রার্থী এবার জিতলেন। এটা আমাদের পার্টি তথা গণতান্ত্রিক শক্তিসমূহের অগ্রগতিরই পরিচয়। কমিউনিস্ট পার্টির পক্ষে প্রদত্ত ভোটও এই দুই নির্বাচনের ব্যবধানে প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেল। গতবার 7,97,570টি ভোট থেকে এবার 18,84,723টি ভোট। বিরোধী গণতান্ত্রিক জোটের শক্তি প্রায় 55 থেকে 100-র কাছাকাছি সদস্য সংখ্যায় পৌঁছালো। আর 27-28টি আসনে জয়ী হলেই আমরা সেবারই এ রাজ্যে সরকার গঠন করতে পারতাম। পশ্চিমবাংলায় গণতান্ত্রিক শক্তির অগ্রগতি এবং এই শক্তির অবিসংবাদী নেতা হিসেবে কমিউনিস্ট পার্টির অগ্রণী ভূমিকা অর্জন এই নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে সুনিশ্চিত হলো। কিন্তু তাতে সন্তুষ্ট হবার অবকাশ নেই। সমালোচনা, আত্মসমালোচনার মধ্য দিয়ে আমাদের প্রকৃত অবস্থাটা বুঝে এগোতে হবে। ভোটের ফল বিশ্লেষণ করে পার্টি দেখল যে শ্রমিক শ্রেণীর অধিকাংশ, বাঙালি মধ্যবিত্ত কর্মচারীরা, এমনকি সরকারি কর্মচারীরাও বিপুল সংখ্যায় বামপন্থীদের ভোট দিয়েছেন। বাস্তুহারাদের অধিকাংশ সারা রাজ্যে বামপন্থীদের ভোট দিয়েছেন। যেসব এলাকায় কৃষক আন্দোলন খুব শক্তিশালী, যেখানে আমরা কৃষকদের সংগ্রাম পরিচালনা করেছি, যেসব এলাকায় ভূমি সংস্কার আইনের আসল চেহারা প্রকাশ করে কার্যকরীভাবে নির্বাচনী প্রচার চালিয়েছি, সেসব এলাকায় আমরা কৃষকদের সমর্থন পেয়েছি। তবু অল্প আসনের ব্যবধানে হলেও কংগ্রেস জিতল। তার নানাবিধ কারণও ছিল। এ সম্পর্কে আত্মবিশ্লেষণ করে 1957 সালের 1 নভেম্বর পার্টি চিঠিতে বলা হলো, কংগ্রেসের বিরুদ্ধে প্রচণ্ড বিক্ষোভ সত্ত্বেও নির্বাচনে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করার প্রধান কারণ পশ্চিমবঙ্গে অনেক এলাকায় কেবল পার্টি নয়, কৃষক সমিতিও অত্যন্ত দুর্বল। এই সমস্ত এলাকায় জনসাধারণ কোনো কার্যকরী বিরোধী শক্তি না পেয়ে ব্যাপকভাবে কংগ্রেসকে ভোট দিয়েছে। এটা অবশ্য সত্যি যে আমাদের অনেক অপেক্ষাকৃত শক্ত ঘাঁটিতেও আমরা হেরেছি। এসব স্থানে আমরা কংগ্রেসের অপপ্রচার ও ভীতি প্রদর্শনকে ভালোভাবে প্রতি আক্রমণ করতে পারিনি। কংগ্রেস কেবল বিপুল নিজস্ব ফান্ডের টাকাই খরচ করেনি। নির্বাচনের আগে রাস্তা, রিলিফ, টিউবওয়েল ও নানান অজুহাতে যে টাকা খরচ করেছে, যেসব জায়গায় আমরা আগে থেকে এই দুর্নীতির মুখোশ খুলে দিতে পারিনি, সেসব এলাকায় এই বিপুল অর্থনিয়োগ প্রচণ্ড ক্ষতি করেছে। কংগ্রেস শেষ পর্যন্ত নির্বাচনী যন্ত্রকেও ভোট গ্রহণ ও গণনার দিন তারিখ ইচ্ছামতো এগিয়ে পিছিয়ে কাজে লাগিয়েছে। এসব সত্ত্বেও গ্রামাঞ্চলের ফলাফল আলোচনা প্রসঙ্গে আমাদের কৃষক আন্দোলনের ক্ষেত্রে সকল স্তরের কৃষকদের ঐক্য সাধনে অক্ষমতা, তা এই ঐক্য গঠনের প্রয়োজনীয়তা বুঝতে না পারার বিষয়টি এ প্রসঙ্গে স্মরণ রাখা দরকার। বুর্জোয়া খবরের কাগজগুলি এবারের নির্বাচনে যেভাবে কংগ্রেসের পক্ষে দাঁড়িয়েছে তাও লক্ষণীয়। 1952 সালের নির্বাচনে এবারের থেকে কিছুটা অন্তত নিরপেক্ষতার ভান করেছিল। এবার কিন্তু তাদের অধিকাংশই কেবল সরাসরি কংগ্রেসের পক্ষে নামেনি, বামপন্থীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাতেও কুণ্ঠিত হয়নি। এসব অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের পার্টি শিক্ষা ও করণীয় কাজ হিসাবে চিহ্নিত করল, নির্বাচনের মধ্য দিয়ে সংগ্রামী জনতার মধ্যে যে একতা গড়ে উঠেছে তাকে ব্যাপকতর ও আরও শক্তিশালী করে জনগণের স্বার্থে ও লক্ষ্য সাধনে ব্যবহার করতে হবে। সকল গণসংগঠনগুলিকে সক্রিয় ও শক্তিশালী করতে হবে।
বর্তমান দুর্বলতা দূর করে কৃষক সমিতিকে গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে। ভাগ চাষি ও ক্ষেত মজুরদের সংগ্রাম চালনার সাথে সাথে সকল স্তরের কৃষকদের বিভিন্ন সমস্যা যেমন ট্যাক্স, মূল্যবৃদ্ধি, সেচ, বাঁধ ও জল নিকাশি সমস্যা, ভূমি রাজস্ব সংক্রান্ত দুর্ভোগ ইত্যাদি বিষয়েও জোরালো আন্দোলন করতে হবে। সরকারের ভূমিনীতির মুখোশ খুলে এর বিরুদ্ধে আরও ভালো প্রচার চালাতে হবে। পার্টির দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা ও পুস্তিকাগুলি সবসময়ই নিয়মিতভাবে জনগণের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। নির্বাচন সংগ্রামের মধ্য দিয়ে যে শত শত নতুন সমর্থক ও আগুয়ান কর্মীরা পার্টির নিকটবর্তী হয়েছে তাদেরকে পার্টির ভেতরে আনতে হবে। ট্রেড ইউনিয়ন সংগঠন সমূহের দুর্বলতা দূর করতে হবে ও ট্রেড ইউনিয়ন ঐক্য গঠনের জন্য বিশেষভাবে চেষ্টা করতে হবে। ধর্মীয়, জাতীয় বা ভাষাগত সংখ্যালঘুর ন্যায়সঙ্গত অভাব অভিযোগ দূর করার জন্য বিশেষভাবে সচেষ্ট থাকতে হবে। তফসিলি সম্প্রদায় ও তফসিলি উপজাতিদের বিশেষ সমস্যাগুলির প্রতি নজর দিতে হবে ইত্যাদি। পশ্চিমবঙ্গে সাফল্য না এলেও সাফল্য এলো সুদূর দক্ষিণ প্রান্তের রাজ্য কেরালাতে। ভারতের ইতিহাসে নতুন দিগন্ত সূচিত হলো। এই প্রথম একটা রাজ্যে সংখ্যাগরিষ্ঠ জনগণ কমিউনিস্টদের নেতৃত্বাধীন জোটকে দৃঢ়ভাবে সমর্থন জানালো এবং আগামী দিনের সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কমিউনিস্টদের উপর নতুন দায়িত্ব অর্পণ করলো। এখনও মনে আছে, সেটা ছিল 57 মার্চের তৃতীয় সপ্তাহ নাগাদ। খবর পেয়েই পার্টির পশ্চিমবঙ্গ প্রাদেশিক কমিটির পক্ষ থেকে কাকাবাবু এক তাৎক্ষণিক বার্তা পাঠালেন ত্রিবান্দ্রমে। এইমাত্র কেরালার কমিউনিস্ট পার্টির একক সংখ্যাগরিষ্ঠতার সংবাদ পেলাম। পশ্চিমবঙ্গের পার্টি সদস্যবৃন্দ ও সমস্ত গণতান্ত্রিক শক্তির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। কেরালায় কমিউনিস্টরা পেল 60টি, কমিউনিস্ট সমর্থিত নির্দল 5টি, পিএসপি 9টি ও কংগ্রেস 43টি আসন লাভ করল। মোট আসন সংখ্যা ছিল 126টি। কমরেড ইএমএস নাম্বুদিরিপাদ কমিউনিস্টদের রাজ্য পরিষদীয় নেতা নির্বাচিত হলেন। কমরেড অচ্যুত মেনন হলেন সহকারী নেতা। সেই সূত্রেই ইএমএস হলেন দেশের একটি রাজ্যে প্রথম কমিউনিস্ট নেতৃত্বাধীন মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভায় আর যারা মনোনীত হলেন তারা হলেন অচ্যুত মেনন, কেপি গোপালন, টিএ মজিদ, পিকে সাথন, জোসেফ মুন্দাশেরি, ভিআর কৃষ্ণা আয়ার, কেআর গৌরী, ডক্টর এআর মেনন, কেসি জর্জ প্রমুখ। নির্বাচনে কেরালায় পশ্চিমবঙ্গের শক্তিবৃদ্ধি উপলক্ষে আমরা 7 এপ্রিল তারিখে ময়দানে সভা ডাকলাম। কাকাবাবু মুজফ্ফর আহমেদ সভাপতিত্ব করলেন। কেরালাতে মালাবার উপকূলে কায়ুর শহীদদের উদ্দেশ্যে রচিত সেই বিখ্যাত গান ফিরাইয়া দে 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 মোদের কায়ুর বন্ধুদের দিয়ে সভা শুরু হলো। সভায় আমি প্রস্তাব উত্থাপন করলাম। গৃহীত প্রস্তাবে বলা হলো, কেরালায় কমিউনিস্ট পার্টির বিজয় সারা ভারতের গণতান্ত্রিক আন্দোলনের আরেকটি ধাপ অগ্রগতি সূচিত করছে। কেরালার জনগণকে বিপ্লবী অভিনন্দন জানাবার সাথে সাথে এই সমাবেশ এই রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনকে এবং সারা ভারতের শান্তি, গণতন্ত্র ও সমাজতন্ত্রের লড়াইকে আরও শক্তিশালী করার সংকল্প গ্রহণ করছে। স্বাধীনতা পত্রিকার 10 এপ্রিল 57 সংখ্যায় কেরালার জনগণকে অভিনন্দন জানিয়ে ভারতে নবচেতনার প্রতীক শীর্ষক সম্পাদকীয়তে লেখা হলো, ভারতের নবগঠিত কেরালা রাজ্যে কমিউনিস্ট পরিচালিত বিকল্প সরকারের প্রতিষ্ঠা এক নতুন যুগের সূচনা। দেশের সমস্ত রাজ্য থেকে মেহনতি জনসাধারণ এই নবগঠিত মন্ত্রিসভার প্রতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন প্রেরণ করিয়াছেন। ভারতে আজ যে নবজাগরণ শুরু হইয়াছে, ভারতীয় জনসাধারণের যে নবচেতনার উন্মেষ হইয়াছে, তাহারই প্রতীকস্বরূপ দেখা দিয়াছে কেরালা মন্ত্রিসভা। কিন্তু গণতন্ত্রের সীমাবদ্ধতা ছাড়াও আরও যে পশ্চাতে টানিবার প্রবল শক্তি বিদ্যমান, তাহা একদিনের জন্য ভুলিলে চলিবে না। ভারতের মূল রাষ্ট্রীয় ক্ষমতা রহিয়াছে শোষণকারী শ্রেণীগুলির হাতে। দেশের অর্থনীতিতে প্রভুত্ব করিতেছে এইসব শ্রেণী। সুতরাং ইহারা কেরালার জনপ্রিয় গণতান্ত্রিক সরকারকে কখনোই সুদৃষ্টিতে দেখিতে পারে না। কেরালায় যে ঐতিহাসিক গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হইবে, তাহার সহিত ইহারা সামঞ্জস্য বিধান করিতেও চাহিবে না। সারা ভারতের জাগ্রত জনগণের নৈতিক সমর্থন ও সতর্ক দৃষ্টিতেই
এই সমস্যা সমাধানের অনুকূলে একমাত্র প্রচণ্ড শক্তি হিসাবে কাজ করিবে, ইহাই আমাদের আশার কথা। বিদেশি মুনাফার প্রতিভু যাহারা, দেশি একচেটিয়া পুঁজিপতিদের কায়েমি স্বার্থকে জনগণের স্বার্থের ঊর্ধ্বে তুলে ধরে যাহারা, তাহারাই আজ কেরালার মন্ত্রিসভার জনকল্যাণমূলক পদক্ষেপ ও জনস্বার্থ রক্ষার ব্যবস্থায় সর্বাপেক্ষা উগ্র সমালোচক রূপে দেখা দিবেন। তাই ইহাদের বিরুদ্ধে দেশব্যাপী জনগণের গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্ব এত বেশি। এই আন্দোলনের দ্বারাই কেরালার মন্ত্রিসভাকে শক্তিশালী করিয়া তুলিতে হইবে। ভারতের সমস্ত অঞ্চল হইতে কেরালার প্রতি সহযোদ্ধার সহানুভূতি ও ভ্রাতৃত্বমূলক উপদেশ প্রয়োজন। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে ইএমএস নাম্বুদিরিপাদ ভূমি সংস্কার, ভূমিতে কৃষকদের স্থায়ী সত্ত্বদান, কৃষি শিল্পের অগ্রগতি প্রভৃতি 16 দফা কর্মসূচি ঘোষণা করেন। কেরালায় শিল্পে লগ্নি করার জন্য তিনি শিল্পপতিদের আহ্বান জানান। নতুন সরকার কাজও শুরু করে দ্রুত। কেরালার নবগঠিত সরকার কয়েকদিনের মধ্যেই সর্বস্তরের কৃষক উচ্ছেদ বন্ধের ঐতিহাসিক অর্ডিন্যান্সটি জারি করে, যার ফলে 10 লক্ষ ক্ষেতমজুর ও 5 লক্ষ ভাগচাষী সারা বছর চাষের অধিকার পান। 1 লক্ষ একর খাস জমি ভূমিহীন কৃষকদের মধ্যে বিলির সিদ্ধান্ত গ্রহণ করে সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়। কেরালা সরকার আরও ঘোষণা করে যে কোনো গণতান্ত্রিক আন্দোলন ভাঙতে পুলিশকে ব্যবহার করা হবে না। বস্তুত এ সবই ছিল অভিনব, অন্তত এতদিনকার কংগ্রেসি শাসনের অভিজ্ঞতার ভিত্তিতে। এই বুর্জোয়া জমিদার রাষ্ট্র কাঠামোর মধ্যে থেকে একটি জনস্বার্থবাহী রাজ্য সরকার পরিচালনা করে একদিকে যেমন জনগণের সংকটের বোঝা কিছুটা লাঘব করা, তেমনি অন্যদিকে জনগণের সংগ্রামকে বিকশিত করা এ এক অত্যন্ত কঠিন দায়িত্ব। 57 সালে কেরালাই সর্বপ্রথম সে দায়িত্ব কাঁধে নিয়ে এগিয়ে এলো। এই নির্বাচনের কথা শেষ করার আগে সেবারে লোকসভা নির্বাচনে আমাদের অবস্থানটা বলি। 1952 সালে কমিউনিস্ট পার্টি 60টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 27টিতে জয়লাভ করেছিল, আর 1957 সালে কমিউনিস্ট পার্টির 122 জন লোকসভা প্রার্থীর মধ্যে 29 জন জয়ী হলেন। তবে ভোট বাড়ল দ্বিগুণ। 1952 সালে কমিউনিস্ট পার্টি যেখানে 55,000 ভোট পেয়েছিল, 1957 সালে কমিউনিস্ট পার্টি সেখানে পেল 1,22,00,000 কাছাকাছি ভোট।